এই যে আমরা বলি না হাইপোভলিউমিক, হাইপারভলিউমিক অ্যান্ড আইসোভলিউমিক, দিস ইজ দ্য ভলিউম অফ অন অ্যান্ড অনলি সোডিয়াম। তো সিআর আমরা কীভাবে বুঝবো? সিআর মানে কি সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন, মানে অ্যান্টিডায়োটিক হরমোন অনেক বেশি বাড়ছে। যে ধরেন আপনার বডিতে অলরেডি ওয়াটার রিটেন হচ্ছে, আপনি পানিও বেশি করে খাচ্ছেন, তাহলে তো আরও ডাবল হাইপোনেট্রিমি হবে। এই জন্য আমি ওয়াটার রেস্ট্রিকশন করবো। আমরা আমাদের দেশে যেভাবে হাইপোনেট্রিমি ম্যানেজ করি, এই ম্যানেজমেন্টটা কতটুকু রাইট আমি জানি না। এটা আমি করি, আপনি করেন, আমাদের স্যারও করে, কিন্তু যদি আমরা বুকিশ নলেজ ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আসলে ওই ম্যানেজমেন্ট আমার মনে হয় স্যারও করবে না, আপনিও করবেন না, আমিও করবো না, কারণ ওভাবে আমরা দেখিই না। হ্যাঁ, আমরা ধরেন আমাদের অ্যাজাম্পশনের উপর চলি। একটা পেশেন্টের সোডিয়াম কম, দেখবেন আমি যদি এইভাবে বলি আপনাদেরকে, আমি খুব বইয়ের ভিতরে ঢুকলাম না, আমি আমার নলেজ থেকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। ধরেন একটা পেশেন্টের হাইপোনেট্রিমিয়া, তো হাইপোনেট্রিমিয়া যখন একটা পেশেন্টের থাকে, তখন ফার্স্ট কাজ হচ্ছে এই পেশেন্টের যে হাইপোনেট্রিমিয়া, এটা কোন ধরনের হাইপোনেট্রিমিয়া এটা আইডেন্টিফাই করা। এটা কি হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া, না এটা কি আপনার হচ্ছে হাইপারভলিউমিক, নাকি এটা হচ্ছে আপনার ইউভলিউমিক আইসোভলিউমিক, এটা আমাদের আইডেন্টিফাই করা। কারণ কি? কারণ তিনটার ম্যানেজমেন্ট কিন্তু তিন রকম। যে পেশেন্টের হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া, এখন হোয়াট ডু অ্যাকচুয়ালি মিন বাই হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া? আপনারা কি বুঝেন? এই যে আমরা বলি না হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া, তো হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া মানে কার ভলিউম কমে যাওয়া? সোডিয়ামের ভলিউম কমে যাওয়া না পানির ভলিউম কমে যাওয়া? ইয়েস, দ্যাটস দ্য মেইন পয়েন্ট, মনে রাখবেন। এই যে আমরা বলি না হাইপোভলিউমিক, হাইপারভলিউমিক অ্যান্ড আইসোভলিউমিক, দিস ইজ দ্য ভলিউম অফ অন অ্যান্ড অনলি সোডিয়াম। মনে থাকবে তো? এটা কিন্তু ধরবে পয়েন্টটা, সোডিয়ামের ভলিউম কমে যাওয়া। আমার কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু ওয়াটারের কোনো রিলেশন নাই, সেইটা আমাদের অনেক সময় ভুল হয় বুঝতে। এই যে আমরা যখন বলি হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া, ইট ডাজ মিন দ্য ভলিউম অফ সোডিয়াম ইজ রিডিউসড। আমরা যখন বলি আইসোভলিউমিক হাইপোনেট্রিমিয়া, তার মানে সোডিয়ামের ভলিউম ঠিকই আছে, অন্য কেউ বাড়তে কমতে পারে, ওটা আমি জানি না, ওটা পরের বিষয়। আর যখন আমি বলি হাইপারভলিউমিক হাইপোনেট্রিমিয়া, তার মানে সোডিয়ামের ভলিউম এখানে কমছে, তাহলে আবার সোডিয়ামের ভলিউম বাড়ছে, হাইপারভলিউমিক সোডিয়ামের ভলিউম বাড়ছে। তা আমি যদি বলি বাড়ছেই হাইপার ভলিউম, মানে সোডিয়ামের ভলিউম বাড়ছে, তাহলে আবার হাইপো বলতেছি কেন? তাই না? এটা বড় কোশ্চেন না? আচ্ছা, আমি আপনার বলি, এবার শোনেন। ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম, আমি স্যার আপনাকে 1 চামচ চিনি দিলাম, আর আপনাকে 2 চামচ পানি দিলাম, বললাম এই 2 চামচ পানিতে আপনি 1 চামচ চিনি গুলাবেন। এটা আমি আপনাকে একটা পটে দিলাম বা গ্লাসে দিলাম, তাহলে আমি বুঝেন কিন্তু আমার কথা, আমি আপনাকে একটা গ্লাস দিলাম, গ্লাসে 2 চামচ পানি দিলাম, 1 চামচ চিনি দিলাম, আমি বললাম স্যার আপনি এটা গুলায় খান। আপনি এটা খাইলেন, হ্যাঁ, খেয়ে এটা বললেন এটা মিষ্টতা কি বেশি হওয়া উচিত? কারণ 2 চামচ পানির জন্য আমি 1 চামচ চিনি দিলাম, এটা তো অবশ্যই অনেক বেশি মিষ্টি হবে। স্যার মনে করেন আমি আপনাকেও সেম, আমি আপনাকে 2 চামচ চিনি 1 চামচ চিনি দিছি, কিন্তু আপনাকে 10 চামচ দিছি, পানি দিছি, তাহলে আপনার মিষ্টতা কি একটু কম না? কিন্তু চিনির পরিমাণ কি আমার এখানে কমছে নাকি? আপনাকেও তো 1 চামচ চিনি দিছি, তাকেও কিন্তু 1 চামচ চিনি দিছি, কিন্তু কি মিষ্টতা কমে গেল না? তাহলে এইটা হলো আইসোভলিউমিক। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি ফিল করবেন কি আমার তো চিনি কম, তারটা খাওয়ার পরে আপনাকে যদি খাইতে বলি, তা আপনি বলবেন কী ব্যাপার, আমার ডক্টর আপনি চিনি কম দিলেন কেন? আর আমি তো আপনার চিনি কম দিই নেই, বুঝছেন না? তাহলে কিন্তু আপনার কাছে হাইপো ফিল হচ্ছে, তো এটা হলো আইসো। আমার কথা বুঝতে পারছেন? এবার ধরেন আমি আপনাকে দিছি কিন্তু 1 চামচ চিনি, হ্যাঁ, আর আমি তাকে আবার 10 চামচ পানি দিলাম, কিন্তু 1 চামচ না দিয়ে এবার তাকে আমি 2 চামচ চিনি দিলাম। দেন এগেইন আপনার থেকে কিন্তু তার মিষ্টতা কম লাগবে না? কিন্তু কি চিনি পরিমাণ কিনে বাড়াই দিছি আমি, বাড়াই দেওয়ার পরেও সে কমপ্লেন করতেছে কম, আসলে কি কম না, তাকে তো আমি চিনি বাড়াই দিছি, তাকে দিয়েছিলাম 1 চামচ, কিন্তু তাকে দিয়েছি 2 চামচ, এই যে চিনি বেড়ে গেছে কিন্তু সে ফিল করতেছে কম। তো এটা হলো হাইপারভলিউমিক হাইপোনেট্রিমিয়া। কেন? কারণ এই যে ওয়াটারের ভলিউম বাড়ছে, হ্যাঁ, সো এটা ডিপেন্ড করে। তো এখন ধরেন যে পেশেন্টের হাইপারভলিউমিক হাইপোনেট্রিমিয়া, মানে সোডিয়াম অলরেডি বেড়ে আছে, তারা কি আপনি সোডিয়াম দিয়ে কারেকশন করবেন? কিন্তু আমাদের দেশে তো করি আমরা, আমাদের দেশে তো সব পেশেন্টই সোডিক ক্লোর পায়, আপনি তো অস্বীকার করতে পারবেন না, কেউ অস্বীকার করতে পারবেন না, হ্যাঁ, এটা আমাকে বলে লাভ নাই, ঠিক আছে? ওই স্যার যিনি লেখেন তিনিও জানেন এটা, কিন্তু এটা হয় না। এটা প্র্যাকটিক্যালি যখন আমরা বসি বা যখন আমরা ওয়ার্ডে দৌড়াই, তখন এটা আসলে ইমপ্লিমেন্ট করা যায় না। এটা যাইতে পারে, ধরেন স্যারদের হসপিটালে যেরকম ধরেন কোনো বেডে ছাড়া কোনো রুগী তারা রাখেন না নিমসে, তারা পারবেন। ধরেন আমাদের হসপিটালে 500 বেডের হসপিটাল, কিন্তু রুগী ধরেন ভর্তি হবে 5000। এখন এইখানে এই আলোচনা এটা ইমপ্লিমেন্ট হবে না, হ্যাঁ। এটা বিএসএমইউ বা নিমস ছাড়া আমার মনে হয় হাতে গোনা কয়েকটা হসপিটালে তারা এই ধরনের প্রোটোকল ফলো করতে পারবে, আর অন্যরা আসলে পারবে না। এনিওয়েজ, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে
পরীক্ষাতে তো আপনাকে এটা আপনি কি করছেন এটা দেখবে না, পরীক্ষাতে আপনাকে অরিজিনালটাই লিখতে হবে। সো পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন কিন্তু আপনাকে সার্চ করতে হবে ওয়েদার দিস ইজ আইসোভলিউমিক হাইপোনাট্রিমিয়া অর হাইপারভলিউমিক হাইপোনাট্রিমিয়া অর হাইপোভলিউমিক হাইপোনাট্রিমিয়া, অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস আপনাকে ম্যানেজ করতে হবে। এখন এই ম্যানেজমেন্টের ঝামেলা কী ঝামেলা, ধরেন তথাকথিতভাবে আমাদের দেশে আমাদের যেমন আব্দুল্লাহ স্যারের বই থেকে আমরা পড়ছি যে সোডিয়াম যদি 125-এর নিচে না নামে তাহলে আইভি কারেকশন লাগে না, এটা স্যারের বই লেখা আছে, ঠিক আছে। সোডিয়াম যদি 125-এর নিচে না নামে তাহলে আইভি কারেকশন লাগে না, এটা ওরাল কারেকশন করতে পারেন অথবা ডিপেন্ডিং দ্য নেচার অফ দ্য হাইপোনাট্রিমিয়া আপনি ওইভাবে ম্যানেজ করতে পারেন, স্যারের বই লেখা। আচ্ছা, এখন স্যারের বই আবার লেখা আছে যে আপনি হাইপোনাট্রিমিয়া যখন ম্যানেজ করবেন তো আপনি চেষ্টা করবেন 3% সোডিয়াম ক্লোরাইড না দেওয়ার, মানে আপনি যত মানে এটা অ্যাভয়েড করার ট্রাই করতে বলা হয়েছে, ঠিক আছে, যে প্রয়োজন না থাকলে 3% NaCl না দিতে বলা হয়েছে, কারণ এটা তো অনেক ইস্যুজ আছে আপনারা জানেন, আমরা পড়বো এটা নিয়ে আমরা আলোচনা আছে, কারণ এটা থেকে কোশ্চেন থাকে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি এমন কোনো হাইপোনাট্রিমিয়া দেখেন যে হাইপোনাট্রিমিয়াতে আসলে আপনার বডিতে পানি বেড়ে গেছে দেখেই সোডিয়ামটা কম ফিল হচ্ছে, তাহলে প্রথম কাজ কী করা, পেশেন্টকে পানি কম খেতে বলা, তাই না? এটাই তো, তাই না? তো এইটাই মানে ফ্লুইড রেস্ট্রিকশন। সো ফ্লুইড রেস্ট্রিকশন করলেই এই কিছু কিছু হাইপোনাট্রিমিয়া কী হয়, অটো কারেকশন হয়ে যায়, তাহলে ওই হাইপোনাট্রিমিয়াতে কিন্তু সোডিয়াম অ্যাডিশন করার প্রয়োজন নাই। তো পরীক্ষাতে যখন হাইপোনাট্রিমিয়া ম্যানেজমেন্ট হবে আসবে তখন আপনাকে এইটাই খুঁজতে হবে যে আসলে আমি হাইপোনাট্রিমিয়া কোন ওয়েতে ম্যানেজ করবো। আর রিসেন্টলি আরেকটা জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে টলভ্যাপটান, আমি আপনাদের গ্রুপে লিখছিলাম, হ্যাঁ, যে এখনকার যুগে এই মেডিকেশনটা ইউজ হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এমআরসিপিতে এটা খুব কমনলি থাকে, পরীক্ষায় থাকে যে আপনি টলভ্যাপটান কোন কোন মানে কেসে ইউজ করতে পারবেন। দেখেন আমরা যখন হাইপোনাট্রিমিয়া পাই, যে স্বভাবতই আমি যে মানে আপনাদের সাথে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন পরীক্ষাতে হাইপোনাট্রিমিয়া পাই তখন খুঁজতে হয় যে আসলে আমার কি এখানে সোডিয়াম ডিপ্লেশন হয়ে হাইপোনাট্রিমিয়া হয়েছে নাকি এটা হচ্ছে ইনক্রিমেন্ট অফ দ্য ওয়াটারের ভলিউম বেড়ে হাইপোনাট্রিমিয়া হয়েছে। এটা আমার প্রথম খুঁজে বের করা। তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস খুঁজে বের করা যে আমার যে হাইপোনাট্রিমিয়া আছে এটা কি সিউডো হাইপোনাট্রিমিয়া কিনা, আমি বলছিলাম একটু আগে। তো সিউডো হাইপোনাট্রিমিয়া মানে কি, ধরেন আপনাকে বলা হলো যেমন আপনার ওই দেশে কিন্তু ব্লাড স্যাম্পল কিন্তু আপনাকে কালেক্ট করতে হয়, বুঝতে পারছেন, আপনাকে স্যাম্পল কালেক্ট করা লাগতেছে, ওখানে নার্স নাই, আপনি স্যাম্পল নিচ্ছেন, কালেক্ট করতেছেন। এখন দেখা যাচ্ছে পেশেন্টের আইভি স্যালাইন চলতেছে, আপনি কী করলেন, ওই স্যালাইনটা সরে মানে আপনার ইলেকট্রোলাইট চেক করতে ভালো হয়েছে, হ্যাঁ, মর্নিং স্যাম্পল নিতে ভালো হয়েছে, আপনি ড্রিপ আর্ম থেকে জাস্ট এটা খুলে ক্যানোলাটা খুলে আপনি ওই ব্লাডটা নিলেন, তো ওই ব্লাডে তো আসলে অরিজিনাল রিপোর্ট আসবে না, তো ড্রিপ আর্মে ইলেকট্রোলাইট না দেখা ভালো, এটা হলো প্রথম একটা ফার্স্ট কথা। দেন কথা হচ্ছে ধরেন একটা পেশেন্টের টিজি 600-800 থাকে অলওয়েজ, হ্যাঁ, বা কোলেস্ট্রল অনেক বেশি থাকে, 500-400 থাকে, তাহলে সেই পেশেন্টেরও হাইপোনাট্রিমিয়া কিন্তু ট্রু আসবে না, সেগুলোকে বলা হলো ট্রু, মানে এটাকে বলা হলো সিউডো হাইপোনাট্রিমিয়া, হ্যাঁ, যে যার টিজি বেশি থাকে তার সোডিয়ামটা কম দেখা যায়। আবার ড্রিপ আর্ম থেকে যদি আমি স্যাম্পল নেই তাহলে সেক্ষেত্রেও কিন্তু হাইপোনাট্রিমিয়া আসতে পারে, ঠিক আছে। যেমন ধরুন স্যালাইন চলতেছে, পানি ভলিউম চলতেছে, তাহলে এইগুলো মাথায় রাখতে বলা হয়েছে, যেটা আমরা করবো না, ধরো কী করতেছি আমি। আচ্ছা, আরেকটা হচ্ছে যখন আমরা হাইপোনাট্রিমিয়া পাবো তখন আমার প্রথম কোয়েশ্চেন নিজেকে করা যে আমার হাইপোনাট্রিমিয়া পেশেন্টের সোডিয়ামটা লস হচ্ছে, লসের রুট কি, এটা কি রেনাল লস নাকি এটা কি জিআইটি লস নাকি এটা কি ডায়াফ্রোসিস, অতিরিক্ত ঘামতেছে, বা ওটা কি আদার দেন দিস অ্যান্ড দিস, হ্যাঁ, এভাবে সার্চ করা। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যখন আমরা হাইপোনাট্রিমিয়া পাবো তখন আমাদের ইউরিনারি সোডিয়াম চেক করতে হবে। যদি আমি দেখি ইউরিনারি সোডিয়াম বাড়ছে, তাহলে ইউরিনারি সোডিয়াম বাড়ছে কীভাবে, ইদার আমি বাড়াইছি অথবা রোগ হয়ে বাড়ছে। তো রোগ হয়ে কমনলি বাড়ে সেটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, এইটা আপনার আর কোনো দিন ভুল হওয়া উচিত না, বুঝতে পারছেন। একটা পেশেন্ট আপনার কাছে বারবার আসতেছে লো সোডিয়াম বারবার আসে পেশেন্ট, লো সোডিয়াম, মানে পেশেন্ট এসে কমপ্লেন আমার বিপি কম থাকে, প্রেশার কম, লো প্রেশার, সোডিয়াম কম তাই প্রেশার কম, ভমিটিং, আমার অ্যাবডোমিনাল পেইন থাকে, পেন শুকায় যাচ্ছি, তাহলে এটা প্রথম হচ্ছে অ্যাডিশন সার্চ করা, যেটা অ্যাড্রেনোকর্টিক্যাল ডিফিসিয়েন্ট আছে কিনা, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউরিনারি সোডিয়াম চেক করি যে আসলে সোডিয়ামটা ওইখানে লস হচ্ছে কিনা। আর একটা হচ্ছে আমি বাড়াই দিছি কীভাবে, ডায়োটিক্স দিই, হ্যাঁ, সো ডায়োটিক্স দিয়েও কিন্তু পেশেন্টের আমার ইউরিনারি সোডিয়াম বাড়তে পারে। ওকে, এরপরে খেয়াল করেন পেশেন্ট অফ ইন ইউভলিমিক মানে আমি বলছিলাম কী থাকবে, সোডিয়াম কিন্তু কী থাকবে, নর্মাল থাকবে, হ্যাঁ, সোডিয়াম নর্মাল থাকবে, ইউভলিমিক, কিন্তু ওয়াটার হয়তো বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো ইউভলিমিক সেটা কি, সেটা হচ্ছে সিয়ার্ড অ্যান্ড হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এটা কিন্তু পরীক্ষায় খুবই কমনলি থাকে, সিয়ার্ড অ্যান্ড হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজমটা আমি আপনাদেরকে বলি এরকম হচ্ছে এক্সক্লুশন অফ আদার ডিডি, আপনি যখন সব ডিডি মোটামুটি এক্সক্লুড করতে পারবেন তখন আপনি হাইপোনাট্রিমিয়ার জন্য হাইপোথাইরয়েডিজমকে ধরবেন, কারণ হাইপোথাইরয়েডিজম দিয়ে হাইপোনাট্রিমিয়া পরীক্ষাতে সাধারণত আনইউজুয়াল, বুঝতে পারছেন, এটা ভেরি ভেরি আনইউজুয়াল। হ্যাঁ, হাইপোনাট্রিমিয়া ধরুন আপনার ডায়াগনোসিস হাইপোথাইরয়েডিজমের দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি আবার বলি নিজেকে কোশ্চেন করেন এটা সিয়ার্ড না তো, কারণ সিয়ার্ড আর হাইপোথাইরয়েডিজম বেশ ক্লোজ রিলেশন থাকে।
তো সিআর আমরা কীভাবে বুঝবো? সিআর মানে কি সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন, মানে অ্যান্টিডায়োটিক হরমোন অনেক বেশি বাড়ছে। সো অ্যান্টিডায়োটিক হরমোন যখন অনেক বেশি বাড়তেছে তখন তারা কী করে, আপনার কিডনির উপরে কাজ করে, এডিএস যে তার উপর বসে কী করে, সব ওয়াটারকে সে কী রিটার্ন করে, ধরে রাখে, তাই না? তার মানে সে শুধুমাত্র ওয়াটার ধরে রাখতে, যেহেতু এখানে সিআর বাড়ছে মানে এডিএস বাড়ছে কিন্তু অ্যালডোস্টেরন তো বাড়ে নাই, সো সোডিয়ামকে সে ধরে রাখতে পারতেছে না, সোডিয়াম লস হচ্ছে, কিন্তু পানিকে সে ধরে রাখতেছে। ওই পানি বডিতে এসে আবার বডির মধ্যে কী ফিল দিচ্ছে যে আপনার সোডিয়াম কমে যাচ্ছে, বুঝতে পারছেন না? কিন্তু সোডিয়াম তো যা থাকার কথা আমার তাই থাকতেছে, কিন্তু সোডিয়াম যা থাকার কথা তাই থাকতেছে, কিন্তু কি আলটিমেটলি কী হলো, পানির ভলিউম বেড়ে যাচ্ছে। তা আপনি বলতে পারেন ডক্টর তাহলে এই ক্ষেত্রে আমি যদি ওয়াটার রেস্ট্রিকশন করি তাহলে লাভ হবে কিনা? লাভ হবে কেন? যে ধরেন আপনার বডিতে অলরেডি ওয়াটার রিটেন হচ্ছে, আপনি পানিও বেশি করে খাচ্ছেন, তাহলে তো আরও ডাবল হাইপোনেট্রিমি হবে। এই জন্য আমি ওয়াটার রেস্ট্রিকশন করবো। আর আপনি বললেন ডক্টর একটা কাজ করেন, এই যে এডিএসটা বাড়তেছে, এডিএস তো আমার রিসেপ্টরের উপর বসে রিসেপ্টরগুলোকে কাজ করায় আমার ওয়াটার রিটার্ন করাচ্ছে। আপনি রিসেপ্টরগুলোকে এমন কোনো ওষুধ দিয়ে ওই রিসেপ্টরগুলোকে বন্ধ করে দেন, রাইট, তখন আমরা দেখলো টলভাপটান, বুঝতে পারছেন? এই জন্য এটার এখন বর্তমানে ইউজ হয় যে টলভাপটান দিয়ে আমি এই সিআরের ওই এডিএসের ইফেক্ট, হাইপার ইফেক্টটাকে আমি যথেষ্ট কমে রাখতে পারি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সিআরের ক্ষেত্রে একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে ইউরিন অসমোলারিটি মোর দ্যান 600 or 500। এই ওয়ার্ডটা একদম মুখস্থ, মানে মনের ভিতর গেঁথে রাখেন, যদি কিনা আপনার প্র্যাকটিস না থাকে। ধরুন আপনি চেম্বার ওরকমভাবে প্র্যাকটিস করেন না বা ওয়ার্ড প্র্যাকটিস করেন, ইন দ্যাট কেস কিছু জায়গায় আপনাকে মানে মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, তো যখন আমরা ইউভলিমিক চিন্তা করবো, ইন দ্যাট কেস উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য সিআর অ্যান্ড ওয়ার দ্য ইউরিন অসমোলারিটি ইজ মোর দ্যান 500। হ্যাঁ, এটা মনে রাখবো। তাহলে বুঝাইতে যাচ্ছি কি? বোঝা যাচ্ছে যে যদি আমি সিআর চিন্তা করি, ইন দ্যাট কেস পেশেন্টের ইউরিনারি অসমোলারিটি এটা কিন্তু বাড়বে। আমার কথা বুঝতে পারছেন? এটা কিন্তু বাড়বে। আর অন দ্য আদার হ্যান্ড ব্লাডেরটা কমবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন এগেন আমাদেরকে হাইপোথাইরয়েডিজম রুল আউট করতে হবে। ধরেন ইউরিনারি সোডিয়াম লেস দ্যান 20, মানে আমার এই লসটা ইউরিন না, বাই দ্য ওয়ে। তাহলে বলছে কিন্তু ইউরিনারি সোডিয়াম যদি মোর দ্যান 20 হয়, তাহলে কিন্তু আমার কতগুলো জিনিস চিন্তা করতে হবে। আমার ইউরিন দিয়ে সোডিয়াম কেন যাচ্ছে? এটা কি সিআরট কিনা? এটা কি হাইপোথাইরয়েড কিনা? আমি কি ডায়াবেটিক্স দিয়ে বাড়াইছি কিনা? এটা কি অ্যাডিসন্স কিনা? বুঝতে পারছেন? নিজের ভিতরে 4-5টা কোয়েশ্চেন রাখবেন, কোনোটা হাইপোভলিমিয়া করে, কোনোটা ইউভলিমিয়া করে, ব্যাস এখান থেকে আপনি নিজের ডিসিশন দিতে পারবেন। দেন হচ্ছে যদি পেশেন্টের ইউরিনারি সোডিয়াম লেস দেন 20 হয়, দেন উই নিড টু থিঙ্ক অ্যাবাউট যে এই যে সোডিয়ামটা আমার কমতেছে, ডিপ্লিশন, এটা কি আদার দ্যান রেনাল লস আছে কিনা? তাই তো, যদি আমার ইউরিনারি লস না থাকে তাহলে তো রেনাল লস ছাড়া অন্য কোথাও লস হবে। দেন উই আর সেইং দিস দ্য এক্সট্রা রেনাল লস, মানে আদার দ্যান রেনাল লস। তো সেটা কি হতে পারে? ধরুন পেশেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, পেশেন্ট ভমিটিং নিয়ে প্রেজেন্ট করছে, পেশেন্ট ডায়াফোরেসিস, ঘামতেছে, অনেক বেশি সোয়েটিং হচ্ছে। ইন দ্যাট কেস মানে ইউরিনারি সোডিয়ামটা কম হলে আমি তখন এই জিনিসগুলো চিন্তা করবো, রাইট? অথবা পেশেন্টের যদি সিভিয়ার বার্ন হয়, হ্যাঁ, অথবা অ্যাডেনোমা অফ রেকটাম হয়, তাহলে ইন দ্যাট কেস এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। ওয়াটার এক্সেস, পেশেন্ট অফ পেন হাইপারভলিউমিক অ্যান্ড ইডিমেটাস। হ্যাঁ,